আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে কারো প্রভুত্ব বাংলাদেশের মানুষ মেনে নেবে না বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, কারো প্রভুত্ব বাংলাদেশের মানুষ মেনে নেবে না। দেশের স্বার্থে আজ আমরা সবাই ঐক্যবদ্ধ। ভারতে উপমহাদেশে একটি বৃহৎ প্রতিবেশী দেশ। আমরা চাই জিয়াউর রহমান যে সার্ক গঠন করেছেন সেই সার্কের আলোকে এই উপমহাদেশে রাজনীতি চলবে। আমাদের সঙ্গে কারো বৈরিতা নেই। আমরা সবার সঙ্গে বন্ধুত্বই থাকব। এবারে জানাবো যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার। নাশকতার মামলায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার যুব মহিলা লীগ সভাপতি আসমা সুলতানা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ এবং সদর থানা পুলিশের একটি দল। জ্যোতি ভান্ডারিয়া উপজেলা পৌর শহরের বাসিন্দা। জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ২৮ রাষ্ট্রদূত। ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত ২৭ দেশ এবং ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন মিশন প্রধানসহ ২৮ রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান। তিনি সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। এদিকে ঐক্য করতে গিয়ে বাকশাল করে ফেললে কাজ হবে না ড মঈন খান। ঐক্য করতে গিয়ে আবার নতুন করে বাকশাল করে ফেললে সেই ঐক্যে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। এজন্য তিনি সবাইকে সতর্ক থাকতে বলেছেন। জানিয়ে দেব পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল। বাংলাদেশের পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল আনা হয়েছে। একসঙ্গে ১৪ জনকে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বদলিকৃত সবাই ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, উপপুলিশ কমিশনার এবং পুলিশ সুপার পদমর্যাদার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখা থেকে পৃথক ৩টি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে অনাস্থা ভোটে পরাজিত হবার কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। মাত্র ৩ মাসে তার সরকারের পতন ঘটল। বুধবার ফ্রান্সের পার্লামেন্টে ৫৭৭ সদস্যের মধ্যে ৩৩১ জন তার সরকারের বিপক্ষে ভোট দেন। সেখানে তাকে বাঁচাতে অন্তত ২৮৮ ভোট প্রয়োজন ছিল। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কারো প্রভুত্ব বাংলাদেশের মানুষ মেনে নেবে না বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, কারো প্রভুত্ব বাংলাদেশের মানুষ মেনে নেবে না। দেশের স্বার্থে আজ আমরা সবাই ঐক্যবদ্ধ। ভারত এই উপমহাদেশে একটি বৃহৎ প্রতিবেশী দেশ। আমরা চাই জিয়াউর রহমান যে সার্ক গঠন করেছেন সেই সার্কের আলোকে এই উপমহাদেশে রাজনীতি চলবে। আমাদের সঙ্গে কারো বৈরিতা নেই। আমাদের সঙ্গে সবার বন্ধুত্ব থাকবে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরকতুল্লাহ বুলু বলেন, আজকে যে সংকট সৃষ্টি হয়েছে ১৯৭১ সালেও এমনই সংকট সৃষ্টি হয়েছিল। কিন্তু শেখ পরিবারের লোকজন সংকটের মুহূর্তে দেশ এবং জাতির পাশে না থেকে শেখ পরিবার একজন মানুষও যদি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করে থাকেন, আমি রাজনীতি ছেড়ে দেব। যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার। নাশকতার মামলায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ এবং সদর পুলিশের একটি দল। জ্যোতি ভান্ডারিয়া উপজেলা পৌর শহরের বাসিন্দা। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবহান জানান, ককটেল বিস্ফোরণ করে পিরোজপুরের বিএনপির অফিস ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। পিরোজপুর ডিবি পুলিশের পরিদর্শক জানান, পিরোজপুর সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ আনোয়ার জানান, আসমা সুলতানা জ্যোতির বিরুদ্ধে ভান্ডারিয়া এবং পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ২৮ রাষ্ট্রদূত। ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত ২৭ দেশ এবং ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন মিশন প্রধানসহ ২৮ রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আগামী ৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের ২৭ এবং আরও একটি দেশের রাষ্ট্রদূতসহ মোট ২৮ জনের সঙ্গে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ১৩টি ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস রয়েছে। রফিকুল আলম আরও বলেন,
আলোচনায় জলবায়ু, বর্তমান চ্যালেঞ্জ, রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে। এছাড়া বাংলাদেশ এবং যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হবে। মুখপাত্র বলেন, ভারত ভিসা না পাওয়ায় ইউরোপের কয়েকটি দেশ যেমন ফিনল্যান্ড, রোমানিয়ার মতো দেশে সশরীরে উপস্থিত না হয়ে বিকল্প পথে ভিসা দেওয়া যায় কিনা সেজন্য অনুরোধ জানানো হয়েছিল। তবে নিজস্ব নীতির কারণে ইউরোপীয় বিভিন্ন দেশে ভিসা পাওয়ার জন্য সশরীরে দিল্লি যাওয়ার বিকল্পে রাজি হয়নি। রফিকুল আলম আরও বলেন, আগামী সোমবার বাংলাদেশে ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হবে। দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনা যেন উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকে, এ বিষয়টি ভারতকে নিশ্চিতভাবে আহ্বান জানালেও তারা এর কোনো উত্তর দেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত যাওয়ার বিষয়ে সরকারের পুলিশ, আদালত, হোম মিনিস্ট্রির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো নির্দেশনা আসেনি। এছাড়া নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে অতীতের মতো সুসম্পর্ক থাকবে বলেও প্রত্যাশা সরকারের। ঐক্য করতে গিয়ে বাকশাল করে ফেললে কাজ হবে না, ডক্টর মঈন খান। ঐক্য করতে গিয়ে আবারও নতুন করে বাকশাল করে ফেলে সেই ঐক্যে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এজন্য তিনি সবাইকে সতর্ক থাকতে বলেছেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের নদী পানির অধিকার আন্দোলনে পুরোধা আন্তর্জাতিক ফারাক্কা কমিটি নেতা আতিকুর রহমান সালুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্মরণসভার আয়োজন করে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি। জাতীয় ঐক্য গঠনে আন্তর্জাতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ঐক্য অবশ্যই প্রয়োজন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। এতে কারো কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু সতর্ক করে দিতে চাই, ইংরেজিতে একটি প্রবাদ আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা ঐক্য করতে গিয়ে যদি আবার বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে না। আমাদের সতর্ক থাকতে হবে। ডেমোক্রেসি মুখে বলা সহজ, কিন্তু বাস্তবে রূপ দেওয়া এত সহজ নয়। ডক্টর মঈন খান বলেন, বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক যে অবস্থান, স্বাধীনতার যে আবেদন, আকাঙ্ক্ষা, কথা বলার যে ইচ্ছা, ভোট দেবার যে প্রচেষ্টা, আমি কিন্তু ব্যবসায়ী বা রাজনৈতিক নেতাদের কথা বলছি না। আমি বলছি হাটে, মাঠে, ঘাটে, ফসলের ক্ষেতের মানুষ, রিকশাচালক, গার্মেন্টস শ্রমিকদের কথা। তাদের আকাঙ্ক্ষা কিন্তু অর্থবিত্ত বৈভব আর ক্ষমতা নয়। তাদের আকাঙ্ক্ষা 5 বছর পরপর একটি ভোট দিতে পারা। তিনি বলেন, নতুন প্রজন্মের কথা আপনারা বলেন, কোথায় নতুন প্রজন্ম? বিগত 15-20 বছর বা 2 দশক ধরে আমাদের নতুন প্রজন্মের কেউ কি ভোট দিতে পেরেছেন? পারেননি তো। তৃণমূলের মানুষ যারা ঠিকমতো খেতে পায় না, খাবারের জন্য অনেক কষ্ট করে, তারাও বলবে আমি অর্থবিত্ত চাই না, আমি ভোটের অধিকার চাই। এটি হচ্ছে বাংলাদেশের মানুষের প্রকৃত আকাঙ্ক্ষা। দুঃখের বিষয় হচ্ছে আমরা সেই সত্যে বিশ্বাস না করে অর্থবিত্ত বৈভব, ক্ষমতা, পজিশন, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এগুলো হতে চাই। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে আস্থা ভোটে পরাজিত হবার কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। মাত্র 3 মাসে তার সরকারের পতন ঘটল। বুধবার ফ্রান্সের পার্লামেন্টে 577 সদস্যের মধ্যে 331 জন সরকারের বিপক্ষে ভোট দেন। সেখানে তাকে বাঁচাতে অন্তত 288 ভোট প্রয়োজন ছিল। বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে। বার্নিয়ে পতনের মূল কারণ ছিল তার প্রস্তাবিত বাজেট, যা 60 বিলিয়ন ইউরোর ঘাটতি কমানোর জন্য তৈরি হয়েছিল। এই বাজেট পাশ করতে তিনি সংসদে বিশেষ ক্ষমতা ব্যবহার করেন, যা বিরোধী দলগুলোকে ক্ষুব্ধ করে তোলে। এদিকে ডানপন্থী জাতীয় র্যালি এবং বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট একযোগে এই বাজেটে বিরোধিতা করেছে। আর এর নেতা মেরিন লে পেন বাজেটটিকে ফরাসিদের জন্য ক্ষতিকারক বলে উল্লেখ করেন। বার্নিয়ে পদত্যাগের পর প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। তবে নতুন নেতৃত্ব খুঁজে পেতে কিছুটা সময় লাগতে পারে। এদিকে বিরোধী ম্যাক্রোর পদত্যাগের দাবিও তুলেছেন, যদিও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। আগামী জুলাইয়ের আগে নতুন সংসদ নির্বাচন সম্ভব নয়, তাই অচল অবস্থা আরও কিছুদিন চলতে পারে। বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট ম্যাক্রো জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে বিস্তারিত জানাবেন।